ওখানে ভারত ব্যবসা করে, চীন 1 নাম্বার, ভারত 2 নম্বর, তারপর পাকিস্তান ব্যবসা করে। তারা কিন্তু ব্যবসা করতেছে, কারণ তাদের সাথে এফটি আছে, অমুক আছে, তমুক আছে, এরকম ব্যবসা। বাংলাদেশে কিন্তু ব্যবসা করতে পারে না। তো এমন একটা জায়গা বেছে নিলেন যেখানে কিন্তু বাংলাদেশের ব্যবসাও নেই। তাহলে তারেক রহমান কেন যাচ্ছেন ওখানে? কেন যাচ্ছেন? এখন আপনি যদি বলেন, এখন তারেক রহমান একটা ফাঁকা মানে মরুভূমিতে যাচ্ছেন, যে মরুভূমি থেকে উনি কোনো কিছু আহরণ করতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, আমি কতগুলো ডেটার আমি দিতে পারতাম, অনেক বড় হয়ে যায় বা লম্বা, আমার এটা লেকচারের মতো ভাষণের মতো হয়ে যায়, আমি সেটা দিতে চাই না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, দেখেন, বাংলাদেশের যদি 1 নম্বর ট্রেড পার্টনার, যতই ভারত বা চীন বাংলাদেশ বিরোধী ছিল এক সময়, তারপর তো বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের প্রথম 1 নম্বর ট্রেড পার্টনার কিন্তু চীন, দ্বিতীয় ট্রেড পার্টনার কিন্তু ভারত। কিন্তু বা আমাদের প্রধানমন্ত্রী বেছে নিয়েছেন এমন একটা দেশ, যে দেশের সাথে আমাদের $1 বিলিয়ন না, কত বিলিয়ন জানে, 300 বা 400 মিলিয়ন ডলারের একটা ব্যবসা। আমি ভুলে গেছি, আমি আপনারা যদি দিতে পারতাম ভালো হইতো। আহ, আছে নিশ্চয়ই, আমার কাছে থাকতেও পারে, কত মিলিয়ন ডলার, 480 মিলিয়ন ডলারের একটা ব্যবসা। কোথায় 13 বিলিয়ন ডলার, কোথায় 10 বিলিয়ন ডলার, কথা বলছে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা দুইটা দেশের সাথে। উনি বেছে নিলেন কি, 480 মিলিয়ন ডলারের ব্যবসার একটা জায়গা উনি বেছে নিয়েছেন। আমি জানি না কোন কূটনৈতিক জ্ঞানে বা কোন ইয়েতে উনি এটা বেছে নিলেন। উনি সৌদি আরব বেছে নিতে পারতেন, কিন্তু আমি শুনেছি সৌদি আরবও চেষ্টা করা হয়েছিল, কিন্তু সৌদি আরব তাকে এই ধরনের রাজকীয় আমন্ত্রণ দিতে ওইভাবে আগ্রহী হয় নাই। যে কারণে শেষ পর্যন্ত ওনার তো কোথাও না কোথাও যেতে হবে। তো একজন প্রধানমন্ত্রী 3 মাস হয়েছে দেশে, 3 মাসের মধ্যে একবারও দেশের বাইরে যান নাই, এটা একটা বিশাল অযোগ্যতা না? আমাদের দেশে তো এটা বিশাল বিদেশ যেতে না পারলেই তো আপনার অযোগ্যতা, তাই না? দেশে থাকাটাই অযোগ্যতা, তাই না? সেই অযোগ্যতা থেকে তো আমরা বেরোতে হবে। এখন বেরোনোর জন্য উনি মাসে সৌদি আরবের জন্য ওয়েট করতে পারেন নাই। মাসে 480 মিলিয়ন ডলারের বা 480 মিলিয়ন ডলার এরকম কিছু একটা হবে, একটা বাণিজ্য আছে, যেখানে বাংলাদেশের সাথে পুরাটাই ট্রেড ডেফিসিট, পুরাই ট্রেড ডেফিসিট। 8 থেকে মাত্র 10% বাংলাদেশিরা এক্সপোর্ট করে। বাংলাদেশ কিন্তু বাজার নয় এটা। হ্যাঁ, ভারতের সাথে অনেক বড় ট্রেড ডেফিসিট আছে। হ্যাঁ, চীনের সাথে অনেক বড় ট্রেড ডেফিসিট আছে, বাট চীনের সাথে টোটাল ট্রেড তো অনেক বড়। এখানে টোটাল ট্রেডটাই হলো 480 বা 280 মিলিয়ন ডলার, একটা কিছু হবে, আমি ফিগারটা মনে মাথায় আসে আবার ভুলে যাই আর কি, এরকম একটা কিছু। যেখানে মাত্র 8 থেকে 10% হলো বাংলাদেশি ব্যবসায়ীরা ওখানে ব্যবসা করে। আবার দেখেন, এমন একটা দেশ বেছে নিয়েছেন যেই দেশের সাথে, যেই দেশে বাংলাদেশি ব্যবসায়ীরা ওখানে ব্যবসা করতে পারে না, ওদেরকে এই ওদের উপরে এই কি বলে, ট্যারিফ রেজিমের যে ইয়াটা, মানে যে পরিমাণটা 20 to 30% হলো ট্যারিফ, মানে শুল্ক। অশুল্ক বাধা অন্য জিনিস, শুল্কই আছে 30% কাছাকাছি। এই কারণে বাংলাদেশরা ওখানে ব্যবসা করতে পারে না। কিন্তু ওখানে কারা ব্যবসা করে? দেখেন, খুঁজে দেখেন, ওখানে ভারত ব্যবসা করে, চীন 1 নাম্বার, ভারত 2 নম্বর, তারপর পাকিস্তান ব্যবসা করে। তারা কিন্তু ব্যবসা করতেছে, কারণ তাদের সাথে এফটি আছে, অমুক আছে, তমুক আছে, এরকম ব্যবসা। বাংলাদেশে কিন্তু ব্যবসা করতে পারে না। তো এমন একটা জায়গা বেছে নিলেন যেখানে কিন্তু বাংলাদেশের ব্যবসাও নেই। তাহলে তারেক রহমান কেন যাচ্ছেন ওখানে? কেন যাচ্ছেন? এখন আপনি যদি বলেন, এখন তারেক রহমান একটা ফাঁকা মানে মরুভূমিতে যাচ্ছেন, যে মরুভূমি থেকে উনি কোনো কিছু আহরণ করতে পারবেন না। কেন দেখেন, বাংলাদেশে এখানে একটা মরুভূমি আছে, যে মরুভূমিতে আপনি শ্রমিক পাঠাইতে পারবেন। তো সেটা তো ট্রেড না, সেটা তো আপনার শ্রম বেচলেন। আপনার শ্রমিক পাঠায়, আপনার একটা কামলা পাঠায় আপনি টাকা আনলেন, এটা তো ট্রেড হলো না। তো ট্রেডিংয়ের কোনো সুযোগের কোনো এখানে কারণ একটা সফরেই যে এফটিএ হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা না, যে বাংলাদেশের সাথে ব্যবসা বেড়ে যাবে এমন করে। আবার ওখানে বলা হচ্ছে যে ওই আলোচনা ইয়ের মধ্যে আলোচনা হচ্ছে যে বাংলাদেশ বিনিয়োগ আকর্ষণ করবে। আরে মালয়েশিয়া কোথাও বিনিয়োগ করে নাকি? কয় টাকায় বিনিয়োগ করবে মালয়েশিয়া? বিনিয়োগ নাকি আকর্ষণ, ওনাদের 4টা সেক্টর আছে, যে 4টা সেক্টরকে টার্গেট করে ওনারা এই তারেক রহমানের সফরটাকে সাজাচ্ছেন। কি? 1 নাম্বার, শিক্ষা। শিক্ষায় বাঙালিরা ওখানে যায়। এখন পর্যন্ত কত হাজার, 11,000 বাঙালি ওখানে লেখাপড়া করে। ঠিক আছে, মানে টোটালটা বাংলাদেশের টাকা ওখানে খরচ করার জন্য কিন্তু আপনি উৎসাহিত করতে যাচ্ছেন। তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো বাংলাদেশের ডলার নিয়ে মালয়েশিয়াতে খরচ করার জন্য আপনি সফরে যাচ্ছেন। মানে আপনি ওখানে আরো শিক্ষার্থী বাড়াবেন। এইটা কি কোনো টার্গেট? বরং বাংলাদেশে যেন বিদেশি শিক্ষার্থীরা আসে সেই ব্যবস্থা করার কথা আমাদের প্রধানমন্ত্রীর। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন শিক্ষা সেক্টরে বিস্তৃত ইয়ের জন্য,
বিস্তৃতির জন্য। তো বিস্তৃতিতে কি হবে? ওখানে 11,000 বাংলাদেশের ইয়ে পড়ে, মালয়েশিয়ার কয়টা এখানে পড়ে? তো কি বিস্তৃতি ঘটাবেন? বলা হচ্ছে যে ওখানকার শিক্ষা প্রতিষ্ঠানের মানে অনুকরণে এখানে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান। আরে ভাই, কবে হবে, কোন কালে হবে, এটা নয়। একটা শিক্ষা প্রতিষ্ঠান হইতে হইতে 3-4 বছর। যাই হোক, শিক্ষা এটা একটা ফ্লপ জায়গাতে উনি ফ্লপ জায়গাকে বেছে নেওয়া হয়েছে যে এই জায়গার বিস্তারের জন্য, শিক্ষা বিস্তারের জন্য উনি ভূমিকা রাখবেন মালয়েশিয়াকে। তো বিস্তার আমি ভূমিকা এখন 11,000 জায়গায় 22,000 পাঠায় দিতে পারবেন। বাংলাদেশের আগে যদি $11,000 ওখানে খরচ হইতো, এখন $22,000 খরচ হবে। খরচ করার জন্য ঠিক আছে, প্রধানমন্ত্রী খরচ করার জন্য ব্যবস্থা করে আসতে হবে। বিনিয়োগের কথা, মালয়েশিয়া আপনি বিনিয়োগ করতে যেতে পারেন, মালয়েশিয়া থেকে বিনিয়োগ এখানে আনতে পারবেন না। মালয়েশিয়ানরা এরকম না, ঠিক আছে? সো বিনিয়োগের যে কথাটা বলছেন, বাংলাদেশিদের জন্য বিনিয়োগের ব্যবস্থা করতে পারবেন, এটা ঠিক আছে। হ্যাঁ, বাঙালিরা ওখানে যায়, তবে বাংলাদেশের টাকা ওখানে নিয়ে যাইতে তা আরও ব্যবস্থা হইলো। তা শিক্ষার পরে বিনিয়োগ করবেন বাংলাদেশে, বা মালয়েশিয়াতে বাংলাদেশের বিনিয়োগ আসবে, এই দিকটাও কিছু কোনো সম্ভাবনা নাই। আসেন এরপর হচ্ছে উৎপাদন শিল্প নাকি বাংলাদেশে ইয়ে হবে, বাংলাদেশের জন্য উৎপাদন শিল্প নিয়ে কথা বললেন। উৎপাদন শিল্প প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি। তো প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি কি, কোথায় আসবে, মালয়েশিয়া কোন সেক্টরে আসবে? আর মালয়েশিয়ান ব্যবসায়ীরা কি বাংলাদেশে আসার চাইতে কি ইন্ডিয়া যাবে না? সবার আগে তারা ইন্ডিয়া চলে যাবে, তার মালয়েশিয়া বাংলাদেশে আসবে কেন? এখন তিনি আরেকটা হচ্ছে নতুন নতুন অংশীদারিত্ব তৈরি করেন। নতুন নতুন অংশীদারিত্ব কোনো সংজ্ঞা এখানে নাই, কিন্তু বাংলাদেশের কিন্তু বড় সুযোগ এখানে আছে, যেটা নিয়ে কিন্তু এরা কোনো রকম আলোচনা বা চিন্তা ভাবনা করে কিনা জানি না। সেটা হলো কি জানেন, মালয়েশিয়া একটা বিশাল বাজার হলো হালাল খাবারের বাজার বা হালাল জিনিসের বাজার। বাংলাদেশ কিন্তু অনেক হালাল জিনিস উৎপাদন করে, যেমন ধরেন বাংলাদেশের সাবান, হালাল সাবান উৎপাদন করে, বাংলাদেশে হালাল ওইটা উৎপাদন করে, বাংলাদেশে এগুলো করে। এইটারে যদি আপনি মানে ইয়ে করে এক্সপ্লোর করে, এটা যদি এক্সপিডাইট করে, এটা যদি বড় ইন্ডাস্ট্রিতে পরিণত করতে হয়, তাহলে মালয়েশিয়ার বাজারে আপনি হালাল ব্যবসা করার সুযোগ কিন্তু করে। মালয়েশিয়াতে এই হালাল ব্যবসা করার জন্য মালয়েশিয়া থেকে ইনভেস্টমেন্ট আপনি হয়তো শেয়ার আনতে পারেন, এটার সুযোগ আপনার আছে, কিন্তু সেটা কিন্তু কোনো কথাবার্তা নেই। সো মালয়েশিয়ার সাথে যে সম্ভাবনাটা এখানে আছে, আপনি এখন 8 লাখ শ্রমিক আছে ওখানে, 16 লাখ শ্রমিক আপনি পাঠানোর ব্যবস্থা করতে পারেন, কিন্তু সেটারও সম্ভাবনা আমি দেখতেছি না। কারণ হুমায়ুন কবিরের ওই ইয়াতে সফরে দেখা গেছে যে তারা যখন ওই যে শ্রমমন্ত্রীর সাথে ওর সাথে কথা বলছে, তারা কিন্তু বাংলাদেশে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় তারা থাকতে চায়, এর বাইরে তারা আর উন্মুক্ত করতে চায় না। তাহলে এখন প্রধানমন্ত্রী সফরে যদি এখন যদি একটা দিক উন্মোচন হয়, বড় ঘটনা হয়, এটা একটু আপনি নোট ডাউন করেন, প্রধানমন্ত্রী সফরের সময় আপনি একটু বাইর করবেন যে বাংলাদেশে এই 8 লাখের জায়গায় 16 লাখ পাঠানোর ব্যবস্থা হয়েছে কিনা। যদি হয় তাহলে একটা বড় কাজ করে আসবেন, যে বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য যে মানুষগুলো বেকার আছে, বাংলাদেশে শ্রমিক শ্রেণীর বেকার আছে, তাদেরকে মালয়েশিয়া পাঠিয়ে যদি আপনি তাদের চাকরি ব্যবস্থা করতেন, এইটা যদি পারে, এটা একটা মাত্র সেক্টর যেখানে কিন্তু রপ্তানি আটকানো। কেন আটকানো? ওখানে 30% উপর শুল্ক দিতে হচ্ছে আপনাকে, আপনি রপ্তানি করতে পারতেছেন না, যতই আপনি হালাল বাজার আছে, অমুক আছে, তমুক আছে, পারতেছেন না। তো সেটা করতে কিন্তু দীর্ঘ সময়ের আলাপ আলোচনা, এফটিএ করতে হলে আলাপ আলোচনার ব্যাপার। কারণ ভারত, চীন এবং পাকিস্তানের সাথে এফটিএ আছে। আরেকটা সেক্টর যেটা বললাম, ছাত্রছাত্রী, আপনার টাকা খরচ করার জন্য আপনি পাঠাতে। সো এই যে একটা কেন বেছে নিলেন, এই বেছে নেওয়াটার কোনো কারণ আমি দেখি না যে শ্রমবাজার উনি উন্মুক্ত করতে পারবেন ইমিডিয়েটলি, এমন আশ্বাস ছাড়া। আপনি শিওর থাকেন আনোয়ার ইব্রাহিম কিন্তু এই আশ্বাস দেবেন বাংলাদেশের জন্য শ্রমবাজার আর উন্মুক্ত করা হবে, এই করা হবে, কিন্তু কোনো এমওইউ সাইন হবে না, কোনো চুক্তি সাইন হবে না যে বাংলাদেশে 8 লাখের জায়গায় 10 লাখ আনা হবে। এগুলো কিছু হবে না, এটা এত সহজ না, এত অল্প সময়ের মধ্যে এসব ডিসিশন হয় না। যেটা হুমায়ুন কবিরের মিটিংটা যদি আপনি পর্যালোচনা করেন, সেখানে পাওয়া যাবেন যে তারা কিন্তু এটা নিয়ে আলোচনা করতে রাজি আছে। এর বাইরে তারা এখন পর্যন্ত কোনো কিছু হয় না। এবং এটা যদি ফাইনালাইজেশন কিছু হতো, তাহলে কিন্তু এখনই ফরেন মিনিস্ট্রি ঘোষণা দিত যে প্রধানমন্ত্রী সফরের সময় কিন্তু এরকম চুক্তি দিতে পারে। দেখা যাক, হয়তো ঘোষণাও দিতে পারেন। তো এই যে জিনিসটা টোটাল একটা এমন একটা সফর, যে সফরটাতে হ্যাঁ, এই প্রধানমন্ত্রীর বাবাও কিন্তু মালয়েশিয়াও গিয়েছিলেন, এবং তখন মালয়েশিয়া যাওয়ার মাধ্যমে বলা হয়েছিল যে উনি দক্ষিণ এশিয়াতে উনি একটা নতুন দিগন্ত ওপেন করছেন বাংলাদেশের জন্য। যে দিগন্তটা কি বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের একটা সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত ওপেন করেছেন তিনি। এই প্রধানমন্ত্রীর মা কিন্তু 1979-এ এই মালয়েশিয়া সফর করেছিলেন। সেই সফরটা খুবই আলোচিত সফর ছিল,
তখনকার আলোচিত সফরের মধ্যে সবচেয়ে মজার মজার আপনি তখনকার পত্রপত্রিকা যদি দেখেন যে মালয়েশিয়ায় আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে এত সুন্দর মহিলা তারা জীবনে দেখে নাই। আমি 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 হাসি না, এটা সিরিয়াসলি তখনকার পত্রপত্রিকা যে আমাদের প্রধানমন্ত্রী সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের প্রধানমন্ত্রীকে তখন ঠান্ডা লাগার কারণে শাল এগিয়ে দিয়েছেন তখনকার প্রধানমন্ত্রী বা কেউ একজন। এরকম এইসব নিউজ কিন্তু অনেক সুন্দর সুন্দর মালয়েশিয়ান পত্রপত্রিকায় ছাপা হয়েছিল। মজার, আমাদের প্রধানমন্ত্রীর আমাদের চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর অথবা প্রেসিডেন্টের ওয়াইফকে সাংঘাতিকভাবে তারা পছন্দ করেছিল মালয়েশিয়ানরা, সাংঘাতিক। এবং তিনি পুরো এইটা আরেকটা আরেকটা ব্যাপারে যে মজা করার জন্য আমি বলছি, আমাদের প্রধানমন্ত্রী আসলে আসলে তখন মানে মানুষের দৃষ্টি আকর্ষণ করার মতোই সৌন্দর্যের অধিকারী ছিলেন। খুব সম্ভবত তারা এত এত অনুরাগী কেন হবে, মালয়েশিয়ানরা তার অনুরাগী হয়ে গেছে, সেটা পত্রপত্রিকা ছাপা হয়েছে। ঠিক আছে? আরেকটা আমাদের দেশীয় একটা পরিবর্তন আছে। সেটা কি জানেন? ওই সফরের মাধ্যমে আমাদের প্রেসিডেন্ট আর কিছু করতে না পারুক, আমাদের একজন বড় কবির পরিবর্তন করে দিয়েছিলেন। ওই বড় কবিটা কে জানেন? বড় কবিটা হলো কবি শামসুর রহমান। ঠিক আছে? এই বড় কবি কিন্তু কবি শামসুর রহমান কিন্তু এই দৈনিক বাংলার মধ্যেই লিখেছিলেন কবিতাদের হত্যা করা হচ্ছে। এই যে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে, ফার্মগেট থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, প্রেস ক্লাব পর্যন্ত এখানকার যে বিশাল বিশাল গাছগুলো ছিল সব এই জিয়াউর রহমান আসার পর তার নিরাপত্তাজনিত কারণে এই সমস্ত গাছ কেটে ফেলা দেওয়া হয়। এবং মানিক মিয়া অ্যাভিনিউর তখনকার সময় আলোচিত বিষয় ছিল ওইটাকে বড় রানওয়ে করা হবে, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওখানে রানওয়ের মতো করা হবে, এই জন্য সমস্ত গাছ টাছ কেটে ফেলছিল। তখন এই শামসুর রহমান একটা কবিতা লিখছিলেন, এই দৈনিক বাংলা ছাপা হয়েছে কিন্তু, কবিতাদের হত্যা করা হচ্ছে, মানে এই যে গাছগুলি কেটে হচ্ছে এগুলো এক একটা কবিতা, এদের হত্যা করা হচ্ছে, এই হলো কবিতা। আমি কবিতাটা যদি এখন পেতাম আর কি, তাৎক্ষণিকভাবে যদি পেতাম আমি পড়ে শোনায় দিতে পারতাম। সেই সময় এই এই শামসুর রহমানকে আমি এক্স্যাক্টলি আমার ইয়েটা মানে শামসুর রহমান কি তার সফরসঙ্গী ছিলেন কি ছিলেন না এটা আমার এক্স্যাক্টলি আমার কাছে তথ্য নাই, বাট একটা পরিবর্তন এনে দিয়েছেন শামসুর ওই ওই সফরের পরে। আইদার শামসুর রহমান তার সফরসঙ্গী ছিলেন, সেই সময় তিনি শামসুর রহমানকে একটা বাটিক শার্ট কিনে দিয়েছিলেন। সেই থেকে বলা হয় শামসুর রহমান আর কোনোদিন বাটিক শার্ট ছাড়া অন্য শার্ট পরে নাই। খেয়াল করে দেখেন শামসুর রহমানের যত ছবি আছে মালয়েশিয়ান বাটিক শার্টের ইয়ে। সেই সফরের সময় আইদার উনি সফরে গিয়েছেন অথবা প্রেসিডেন্ট তার জন্য একটা শার্ট কিনে এনে তাকে গিফট করছিলেন। ওই সফরের পরে কিন্তু এই আমাদের প্রধান কবির আমাদের দৈনিক বাংলার সম্পাদক তখন প্রধান কবির পরিবর্তন হয়ে গেছিল। প্রধানমন্ত্রী তার লেবাস চেঞ্জ করেছিলেন তার এই জিয়াউর রহমান। সো একটা প্রভাব তো অবশ্যই পড়েছে, তাই না? আমাদের প্রধান কবির যদি সাজসজ্জা পরিবর্তন করে দিতে সেই সফরের মধ্যে অ্যাটলিস্ট এটা করেছেন। আরেকটা হলো আমাদের প্রেসিডেন্টের ওয়াইফ এত সুন্দর ছিলেন যে সারা মালয়েশিয়া ওই ওই অঞ্চল জুড়ে প্রচার হয়েছে আমাদের প্রেসিডেন্টের ওয়াইফ অত্যন্ত সুন্দর। এরকম অনেক বড় বড় পরিবর্তন। আমি জানি না তারেক রহমানের এই মালয়েশিয়া সফরের মাধ্যমে উনি কি পরিবর্তন, কি আমাদের কোনো প্রধান কবির লেবাস চেঞ্জ করে দিবেন, বা ওনার ওনার গুণ কীর্তনে মালয়েশিয়ান পত্রিকাগুলো ইয়ে হবে, নাকি জোবায়দা রহমানের গুণ কীর্তন হবে, জোবায়দা রহমানের পারফরমেন্স কি হবে আই ডোন্ট নো, বাট খালেদা জিয়ার পারফরমেন্স ওয়াজ ভেরি গুড। উনি ফার্স্ট লেডি হিসেবে অত্যন্ত চমৎকার ছিলেন বলেই তো এই 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 ধরনের ওনার সম্পর্কে এত প্রশংসা হয়েছে। আমি জানি না জোবায়দা রহমান শেখ এটা দেখাতে পারবেন কিনা, যদিও জোবায়দা রহমান সাথে তার কন্যাও থাকবে, সে কন্যারও সুযোগ আছে তখন। তারেক রহমান তখন ওই সফরে গেছিলেন কিনা আমার জানা নাই, বাট ওনার কন্যাও আছে, কন্যারও সুযোগ আছে। সো আমাদের দেশের জন্য আর কিছু না হোক, একজন প্রধান কবি বা একজন প্রধান কারো পরিবর্তনের একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে, বা জোবায়দা রহমান অনেক প্রশংসিত হতে পারেন, বা জাইমা রহমান অনেক প্রশংসিত হতে পারেন, অথবা তারেক রহমান আমাদের জন্য বিশাল একটা শ্রম বাজার নিয়ে আসতে পারেন, অথবা তারেক রহমান আমাদের জন্য একটা বিশাল হালাল বাজার নিয়ে আসতে পারেন, অথবা তারেক রহমান আমাদের জন্য একটা এফটিএ চুক্তি করে নিয়ে আসতে পারেন, আমাদের ব্যবসায়ীদের জন্য ব্যবসার একটা বিশাল বাজার তৈরি করতে পারেন। মানে অনেক কিছু, কোনটা যে হবে এখন আমি জানি না ভাই। এটা একমাত্র ওই সফরের পরে আপনি আবার যদি পর্যালোচনা করেন তখন হতে পারে। তখন আপনার সামনে আমরা হয়তো জুবাইদা রহমানের প্রশংসাও করতে পারি, তারেক রহমানের প্রশংসা করতে পারি, জাইমা রহমানের প্রশংসা করতে পারি, পুরো সফরেরও প্রশংসা করতে পারি, প্লাস বাংলাদেশের অ্যাচিভমেন্ট নিয়ে প্রশংসা করতে পারি। থ্যাংক ইউ।